হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন আমি কি আলোচনা করতে যাচ্ছি। তারপর আমি বলে রাখছি, আমি আজকে আলোচনা করব বইয়ের মধ্যে আমি কিভাবে নোট করে রাখি। তো আমি এই বিষয়টা একটু পরে আলোচনা করছি। তার আগে আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, এটা সত্যি যে হচ্ছে শুধুমাত্র আমি বইয়ের মধ্যেই কিন্তু নোট করে রাখি না, বরং খাতার মধ্যেও কিছু নোট করে রেখেছি। শুধুমাত্র স্পেসিফিকভাবে আমি অঙ্ক এবং ইংলিশটার জন্য আলাদা নোট করেছি। আদারওয়াইজ অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর জন্য আমি বইয়ের মধ্যে কিভাবে নোট করি সেটি আপনাদেরকে একটু পরে জানিয়ে দিচ্ছি। তো এই তো আসি অঙ্কের কথা। অঙ্কের জন্য আমি একটি খাতা নিয়েছি। শুধুমাত্র একটি খাতায় আমি ছোট ছোট করে লেখার চেষ্টা করেছি, যাতে করে আমি ওই একটি খাতার মধ্যেই সব অঙ্কগুলো কভার করতে পারি। যদিও বা সেটা সম্ভব হয়ে ওঠে না, কারণ হচ্ছে অঙ্ক এত বেশি পরিমাণে যে একটা খাতায় কখনো কভার করা সম্ভব না। আমার না, শুধু সবারই সম্ভব না। তারপরেও আমি একটি মোটা খাতা নেওয়ার চেষ্টা করেছি, কারণ আমি অনেক গুছানো টাইপের এবং হচ্ছে কম খাতা বা কম বই বা ছোট বই দেখলে আমার ভালো লাগে, নিজের মধ্যে প্রশান্তি পাই। আর মনে হয় যে এই তো এত ছোট একটা বই, এটা তো পড়া আমার কাছে খুব একটা হার্ড হবে না, বা সহজেই আমি পড়তে পারবো, শুয়ে বসে যেখানে ইচ্ছায় ক্যারি করতে পারবো। তো এই তো এজন্য আমি কি করেছি, অঙ্ক একটা খাতাতেই কভার করার চেষ্টা করেছি। যদিও বা অঙ্কের জন্য আমি হচ্ছে সাইফুর স্যারের বইটা অ্যানালাইসিস করার জন্য এবং প্র্যাকটিসের জন্য রেখেছি। এবং অঙ্কের জন্য আমি হচ্ছে যে স্যারের কাছে হচ্ছে কোর্স করছি, অর্থাৎ রিয়াজ স্যারের কাছ থেকে তার যে বইটি পেয়েছি সেখান থেকেই প্র্যাকটিস করছি। আর ইংরাজির জন্য আমি যেটি করেছি সেটি হচ্ছে মাস্টার্স বইটাকে 3টা পার্টে ভাগ করে নিয়েছি। কারণ হচ্ছে সেম এই জিনিসটা আমার মাস্টার্স বইটা দেখেও হয়েছিল। এত ভয় লাগছিল প্রথমের দিকে যে মনে হচ্ছিল এত বড় বই কিভাবে শেষ করব। তো আমি যখন পার্ট করে নিয়েছি তখন আমার কাছে এটা ক্যারি করাও ইজি হয় আর পড়তেও খুব সুবিধা হয়। আমি চাইলে শুয়েও পড়তে পারি, যদিও বা শুয়ে পড়াটাকে আমি প্রিফার করি না। বাট যখন মাঝে মাঝে খুব ক্লান্ত হয়ে যাই টেবিলে পড়তে পড়তে, তখন যদি শুয়ে বইটা আমি চোখ বোলাই তাহলে কিন্তু মন্দ হয় না। ভোকাবুলারির জন্য আমি মাস্টার্স বইয়ের যে ভোকাবুলারি পার্টটা রয়েছে সেটা শেষ করেছি, এবং হচ্ছে সাইফুর স্যারের স্টুডেন্ট ভোকাবুলারি যে বইটা রয়েছে সেটা শেষ করেছি। তো এর মধ্যে দুইটা বই পড়ে অ্যানালিসিস করে আমি যেগুলো হার্ড ওয়ার্ড বা কনফিউজিং ওয়ার্ড পেয়েছি, যেগুলো আমার মনে রাখা সম্ভব হয় না বা আমি ভুলে যাচ্ছি, সেগুলো আমি একটা ডায়েরি নিয়েছি, সেখানে লিখে রেখেছি। তো এই তো ডায়েরিটা হচ্ছে খুব বড় না, খুব ছোট না, একটু মিডিয়াম টাইপের, তবে এটা আমার পুরোটাই কভার হয়ে গিয়েছে। আর একটা জিনিস আমি করেছি সেটা হচ্ছে এই ডায়েরিটার উপরে কিছু কনফিউজিং ওয়ার্ড, যেগুলো দেখতে প্রায় সিমিলার কিন্তু এর অর্থ টোটালি আলাদা, সেগুলো আমি আলাদা করে রেখেছি। যেমন হচ্ছে অ্যাপ্রিহেনশন, কম্প্রিহেনশন, এরকম কিছু রয়েছে। যেমন ইয়ার মানে হচ্ছে বছর, ইয়ার মানে হচ্ছে বছর, আর ইয়ার মানে হচ্ছে আকাঙ্ক্ষা। তো এরকম যেগুলো রয়েছে সেগুলো আমি উপরে লিখে রেখেছি। এরকম অসংখ্য ওয়ার্ড রয়েছে যেগুলো আমি লিখে রেখেছি। আমি কোনো একদিন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো আমি যেটা করি সেটা হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে অঙ্কর মতো হচ্ছে ভোকাবুলারি পার্টটা হচ্ছে সবসময় রিভাইজ করার চেষ্টা করি। তাহলে হয় কি, এগুলো আসলে ভুলে যায় না, খুব সহজেই আইডেন্টিফাই করা যায়। আর যদি আমরা হচ্ছে এটা রিভাইজ না করি তাহলে কিন্তু কোনোভাবে আমরা এটা মনে রাখতে পারবো না। তো এবার আসুন মূল আলোচনায় যাওয়া যাক। অগ্রদূত বাংলা সাহিত্য ও আধুনিক কবিতা আমি একটা পার্টে, এবং হচ্ছে অগ্রদূত ব্যাকরণটাকে একটা পার্টে, অর্থাৎ যে মফিজুল ইসলাম স্যার মিলনের যে অগ্রদূত বইটা রয়েছে সেটা আমি 2টা পার্টে ভাগ করে নিয়েছি, ঠিক মাস্টার্স বইয়ের মতোই। বাংলা বা অন্যান্য যে বিষয়ভিত্তিক সাবজেক্ট, সাধারণ জ্ঞানের বই বা অন্যান্য বই রয়েছে সেগুলোতে আমি হচ্ছে বইয়ের মধ্যেই নোট করে রেখেছি। এর জন্য আলাদা কোনো খাতা ইউজ করিনি, কারণ সত্যিকার অর্থে আমি এটাই বুঝি এবং এটাই দেখেছি অ্যানালাইসিস করে নিজের মধ্যে বা অন্য কারোর মধ্যে খুঁজে পেয়েছি। সেটা হচ্ছে, আমরা যদি আলাদাভাবে খাতায় লিখে রাখি তাহলে কিন্তু প্র্যাকটিস করতে চাই না, বা হচ্ছে বই পড়তে গেলে আর ওইটা রিভাইজ করি না। তাই আমি কি করেছি, বইয়ের মধ্যেই হচ্ছে সাদা পেজ অ্যাড করে সেখানে নোট আকারে লিখে রেখেছি। তো এই তো, যেমন হচ্ছে বিভিন্ন কবি সাহিত্যিকের যে জন্ম সাল বা তারিখ রয়েছে সেগুলো তো সবার মনে রাখা সম্ভব না, বা সবারটা ইম্পর্টেন্টও না। যাদেরটা ইম্পর্টেন্ট বা পরীক্ষা আসার মতো উপযোগী সেগুলো আমি কি করেছি, সেগুলো আমি লিখে রেখেছি। এবং লেখার ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি ফলো করেছি, সেটা হচ্ছে
তাদের জন্মসাল 1800 থেকে শুরু, তাদের সবগুলোকে একত্রে করে 1800-র মধ্যে, যেমন 1820 হতে পারে, 30 হতে পারে, 40, এরকম সিকোয়েন্স মিল করে রেখেছি যাতে করে আমি খুব সহজে মনে রাখতে পারি। এরপর 1900 সালে যারা জন্মগ্রহণ করেছে এবং বর্তমান সালে এখনও বেঁচে রয়েছে তাদেরটা আমি এভাবে সিকোয়েন্স আকারে মিল করে রেখেছি। তো এই তো বাঙালি জাতি। তো বাঙালি জাতি থেকে বাঙালিকে শঙ্কর জাতি এবং নিষাদ জাতিও বলা হয়। তো এটা তো এক জায়গায় নেই, এটা বিভিন্ন জায়গায় রয়েছে। তো আমি যখন এটা পড়তে যাব তখন সবগুলো আমাকে পড়তে হবে না, শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো এবং হচ্ছে যেগুলো পরীক্ষায় এসেছে এরকম কিছু রয়েছে সেগুলো আমি কি করেছি, আলাদা সাইডে একটা পেজ অ্যাড করে নিয়েছি। তো পেজটা হচ্ছে আমি বেসিক্যালি অ্যাড করেছি টেপ দিয়ে, ওটাকে কি টেপ বলে আমার ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, সম্ভবত বটসাইড টেপ হবে। সেটা চিকন করে কেটে আমি এখানে লাগিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি যে সাদা পেজটা রয়েছে সেটা এখানে লাগিয়ে দিয়েছি। তো এরকম করে অসংখ্য পেজ রয়েছে আমার এই পুরো টোটাল বইটাতে, যেগুলো বোঝার কোনো উপায় নেই আসলে যে এখানে আলাদা পেজ অ্যাড করা রয়েছে। তো বইটা দেখে আপনারা কখনো বুঝতেই পারবেন না যে এখানে আলাদা এক্সট্রা এত মোটা হয়নি, আসলে আগের মতোই রয়েছে। কিন্তু বইগুলো আমি এমনভাবে সাইজ করে কেটে নিয়েছি বসানোর সময়, যদিও বা আমার ফার্স্ট টাইম একটু কষ্ট হয়েছে এগুলো লাগাতে গিয়ে, কিন্তু এখন আর তেমন কষ্ট হয় না, কারণ কষ্ট তো একবারেই করা লেগেছে, আর তো আর করতে হবে না। এখন আমি খুব সহজেই এগুলো পড়তে পারি। আমি হচ্ছে বিভিন্ন ইউটিউব থেকে হচ্ছে ঘাটাঘাটি করে বিভিন্ন যে টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলো রয়েছে যেগুলো আমি পড়ে খুব সহজে মনে রাখতে পারবো, এরকম টিপস অ্যান্ড ট্রিক্সগুলোও হচ্ছে আমার এই বইয়ের মধ্যে ইনক্লুড করেছি। প্রত্যেকটা টপিকস ওয়াইজ আমি তার পাশেই এগুলো লেখার ট্রাই করেছি যাতে করে খুব সহজে আমি টপিকটা আমার যে মেইন নোটটা রয়েছে সেগুলো আমি চোখ বোলাতে পারি। তো এই তো আপনারা চাইলে এই ট্রিক্সটা ফলো করতে পারেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আমি যেহেতু উপকার পেয়েছি তো আপনারা কেন পাবেন না, হয় নট। আর একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে বিভিন্ন নাটক বা বিভিন্ন গল্পের যে চরিত্রগুলো রয়েছে এই চরিত্রগুলো আপনারা কখনোই মুখস্থ করতে যাবেন না, বরং এটি আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ইউটিউবে আপনার অনেক ভিডিও রয়েছে যেগুলো ছোট ছোট অ্যানিমেশনের দ্বারা এবং শর্ট করে তৈরি করা হয়েছে, যে আপনি শুনলেই গল্পগুলো খুব সহজে আপনার মাথায় গেঁথে যাবে। আমরা যেমন হচ্ছে সিনেমা দেখলে খুব সহজেই মনে রাখতে পারি, সো এইগুলো একটা সিনেমেটিক ব্যাপার। তো এইগুলো যখন আমরা দেখবো, চোখে দেখবো এবং কানে শুনতে পাবো গল্পটা, তখন আমাদের চরিত্রগুলো একদম মুখস্থ হয়ে যাবে। যেমন হচ্ছে আমরা ফার্স্টেই একটা জিনিস ডিসাইড করে নিতে পারি, সেটা হচ্ছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা যে ছোট গল্প রয়েছে বা রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটক রয়েছে সেগুলো দেখব। তো এক এক করে লাইন ধরে ধরে আমরা সবগুলো দেখে নেব। দেখলে হবে কি, আপনি হচ্ছে চরিত্রগুলো খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন। আর এই চরিত্র থেকে কিন্তু পরীক্ষা একদম হয়েই থাকে, বিশেষ করে বিসিএস সহ অন্যান্য যে জব পরীক্ষাগুলো রয়েছে সেখানে তো বটেই। তো আমরা যদি চাই যে হচ্ছে কোশ্চেন কোনোভাবে মিস না করি, তাহলে আমাদের এই চরিত্রগুলো এভাবে দেখার কোনো বিকল্প নেই। আমি এটা সাজেস্ট করবো, আপনারা চাইলে অবশ্যই আজকেই সময় নষ্ট না করে ইউটিউবে সার্চ করে দেখবেন। কখন দেখবেন সেটাও একটু বলে রাখছি। যখন পড়বেন, পড়তে পড়তে আপনার বোরিং লাগবে, ভালো লাগছে না, তখন কি করেন, আপনারা ফোন স্ক্রল করেন না, তখনই আপনি এই সুযোগটা বের করে ফেলবেন। কারণ হচ্ছে এখন আমাদের পড়ার সময়, আমরা যদি 2টা বছর কষ্ট না করে এভাবে পড়ি তাহলে কিন্তু কোনোভাবেই ভালো রেজাল্ট করতে পারবো না। বা অনেক তো সিনেমা নাটক দেখা হলো, তো এখন আসি এবার চরিত্র পড়ার জন্য কিছু সিনেমা নয়, কিছু নাটক বা ছোট গল্প বা কাব্যগ্রন্থ আমরা দেখে নেব ইনশাল্লাহ। বিখ্যাত সাহিত্যিকদের উপাধি, এগুলো তো একদম ডিরেক্টলি মুখস্থ করে ফেলতে হবে, এগুলো তো কোনো শর্টকাট ট্রিক্স নেই। তো এগুলো হচ্ছে সময় করে যে 5, 6টা 10টা করে মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করার পর দিন শেষে যখন একদম মুখস্থ হয়ে যাবে তখন কি করবেন, বারবার রিভাইজ করবেন। রিভাইজ করলে আর কোনোভাবে এটা ভুলে যাবেন না। আর একটা কষ্টের কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার স্বপ্নটা একটু বড় ছিল, কিন্তু দিন দিন আমার স্বপ্নগুলো একটু ছোট হয়ে যাচ্ছে। কেন হচ্ছে আমি বলি, বিশেষত আমি হচ্ছে শারীরিকভাবে একটু অসুস্থ, এছাড়া আমার একটা বেবি রয়েছে ছোট, তো ওকে নিয়ে তো আমার মেনলি পড়াশুনো করতে হয়, অনেক হার্ড হয়ে যায়। তারপর আমি চেষ্টা করি 5-7 ঘন্টা দিনে পড়ার জন্য। তো 5-7 ঘন্টা তো আর পড়ে কখনো বিসিএস ক্যাডার হওয়া সম্ভব না, তাই আমি আমার স্বপ্নটাকে একটু ছোট করে নিয়েছি। ভেবেছি যে হচ্ছে আগে প্রাইমারির কোর্সটা কমপ্লিট করে, যেহেতু খুব শীঘ্রই প্রাইমারির আমাদের সার্কুলার আসতে যাচ্ছে, তাই আমি চেয়েছি আগে প্রাইমারি কোর্সটা শেষ করার জন্য। তো প্রাইমারি কোর্সটা যদি আমি শেষ করে বিসিএস এর প্রিপারেশনগুলো আস্তে আস্তে নেওয়া শুরু করি, সেক্ষেত্রে আমার সুবিধা হবে যে আমি হচ্ছে প্রাইমারির পরীক্ষা যে কোনো টাইমে দিয়ে দিলেই অবশ্যই খুব সহজেই ভালো একটা রেজাল্ট করতে পারবো ইনশাল্লাহ। আশা আছে যে হয়তো কোয়ালিফাই করতেও পারবো।
কারণ অলমোস্ট আমার কিছু হয়ে গিয়েছে, দুই একবার রিভাইজ হয়ে গেছে, কিন্তু আরও কিছু বাদ রয়েছে টপিকস, যেগুলো পড়লে আমার পুরোপুরি আয়ত্তে চলে আসবে। তো এই তো বাংলা ব্যাকরণে আমি সেম জিনিসটাই করেছি। বিভিন্ন হচ্ছে কবি সাহিত্যিকের যে হচ্ছে কবিতা, তাদের সাহিত্যকর্ম, তাদের কাব্যগ্রন্থ, উপন্যাস, নাটক, ছোট গল্পসমূহ রয়েছে, সেগুলো ছন্দে ছন্দে কীভাবে মনে রাখা যায় সেগুলো বিভিন্ন ইউটিউব ঘাটাঘাটি করে টিপস অ্যান্ড ট্রিক্স এবং নিজে তৈরি করে সেগুলো হচ্ছে বইয়ের মধ্যে ইনক্লুড করেছি। তো এই তো এভাবেই হচ্ছে আমার পড়াশোনা মোটামুটি চলছে। তো এবার আসুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে হচ্ছে আমি সারাদিন কত ঘন্টা পড়ি এবং হচ্ছে কীভাবে পড়া ট্রাই করছি। ফার্স্ট টাইম আমি এলোমেলোভাবে পড়তাম, তো সেটা আমার কাছে সুইটেবল হতো না এবং আমার কাছে মনে হতো না যে প্রোডাক্টিভভাবে আমি পড়াশোনা করছি। আমার এই জন্য মন খারাপ লাগতো, খুব খারাপ লাগতো, আমি টেনশনে থাকতাম, ডিপ্রেশনে চলে যেতাম। তো আমি তাই কী করেছি, আমি যখন হচ্ছে কাজী মিজানুর রহমান স্যারের হচ্ছে প্রাইমারি অ্যানালাইসিস বইটা কিনেছি, তো সেখানে আমি দেখতে পেলাম যে ওখানে গৃহিণী বা হচ্ছে যারা হচ্ছে সংসার বা বাচ্চা সামলায় তাদের জন্য একটা স্টাডি প্ল্যান শেয়ার করা রয়েছে। তো সেটা দেখে আমার এত ভালো লেগেছে যে আমি ভেবেছি তাহলে ওভাবেই পড়া যাক। যদিও বা পুরোপুরি তার স্টাডি প্ল্যানটির সঙ্গে আমি এক করে নিতে পারিনি, কারণ হচ্ছে আমি যে সময় ঘুম থেকে উঠি, আমি উঠি হচ্ছে সকাল 6টায় আর রাত 12টায় ঘুমাতে যাই পড়াশোনা শেষ করে। তো হচ্ছে সকাল 6টায় ওঠার পর দেখা যায় আমার বেবিকে রেডি করে নিয়ে ওকে নিয়ে স্কুলে যাওয়া, ওকে খাওয়ানো, সব কিছু করতে হয়। তো আমি গিয়ে যেটা করি সেটা হচ্ছে ওকে স্কুলে দিয়ে যে 2.5 ঘন্টা ও পড়ে, ওই 2.5 ঘন্টা আমি ওখানে পড়ি। ওখানে স্টাডি রুম রয়েছে, খুব সুন্দর নিরিবিলি একটা পরিবেশ। তো আমি ততক্ষণ ওখানে পড়ে নেই। তারপর আমি যেটা করি সেটা হচ্ছে বাসায় এসে আমি হচ্ছে আমার আদার্স যে কাজ আছে সব গোসল, খাওয়া দাওয়া, দুপুরে সব কমপ্লিট করে তাড়াতাড়ি ঘুমায় পড়ি, কারণ আমার মাথাটা তখন একটু ঝিমঝিম করে, কারণ হচ্ছে এত প্রেশার আসলে নেওয়া সম্ভব না বাচ্চা নিয়ে সব কিছু করে। তো আমি কি করি, ঘুমাই যাই। ঘুম থেকে উঠেই যেটি করি সেটা হচ্ছে অনর্গল পড়তেই থাকি, আর যে 5-7 ঘন্টা আছে সেটা পড়ে নেই। অর্থাৎ আমার টোটালি কখনো 7-8 ঘন্টাও পড়া হয়ে যায়, কিন্তু 5-6 ঘন্টার কখনো কম নয়। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন চাকরিজীবী এবং গৃহিণী বা কর্মজীবী নারীদের হচ্ছে স্টাডি প্ল্যানটা হচ্ছে, আপনারা যদি চান কেউ কমেন্ট করতে পারেন, আমি তাহলে তাকে দিয়ে দেবো। আর বইটার একটু রিভিউ দিতে চাই। বইটা এত ভালো, কি বলবো, এত সাজানো গোছানো, এত সুন্দর করে দেওয়া। এই বইটা পড়লে শুধুমাত্র যে প্রাইমারিতে টিকে যাব তা কিন্তু নয়, এই পুরো বইটা একদম শেষ করে ফেলতে হবে। দেন আমাদের যেটা করতে হবে, এর সঙ্গে সাবজেক্টিভ বিষয়গুলোও শেষ করতে হবে। আমি যেটা বুঝলাম, এখানে যেগুলো দেয়া আছে সব ইম্পর্টেন্টগুলো দেয়া আছে, কিন্তু সাজানো গোছানো আকারে দেয়া আছে, কিন্তু এরও বিকল্প আমাদের কিছু পড়তে হবে। কারণ হচ্ছে যেহেতু চাকরিগুলো খুবই কম্পিটিটিভ, সো শুধুমাত্র এই বই পড়েই কিন্তু কোনোভাবে কোয়ালিফাই করা সম্ভব নয়, এজন্য আমাদেরকে একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে। তো আমার হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিপ্টস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ এগুলো হচ্ছে পড়া হয়নি, তাই আমি এগুলো পড়ছিলাম। দেখতে দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি যদি বা অনেক লেন্দি হয়েছে তার জন্য আমি সরি। আসলে ছোট আকারে কথা বলা, আসলে সব মনের ভাষা প্রকাশ করা যায় না। এখন বাজে অলমোস্ট 8টা, এখন আমি পড়তে শুরু করব। তো ভিডিওটা আমি আধা ঘন্টার মধ্যে কভার করে ফেললাম। আমার এই চ্যানেলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও রয়েছে, যেগুলো আমি কিভাবে পড়ি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।